আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে আমরা এসেছি প্রাণী সম্পদ দপ্তর খুলনা বিভাগীয় অফিস। এখানে উপপরিচালক জনাব ডাক্তার ABM জাকির হোসেন। আমরা স্যারের কাছে জানব বিশেষ করে গরু মোটাতাজাকরণ নিয়ে, যে গরুর জাত নির্ণয়, গরুর খাদ্য, চিকিৎসা, বাসস্থান এবং ব্যবস্থাপনা সম্পর্কে। যেহেতু আর সামনে আমাদের রমজানের পরেই আমাদের কুরবানিতে আমাদের ব্যাপক গরুর প্রয়োজন হয়। এই গরু যারা যে সমস্ত চাষিরা চাষ করে, বিশেষ করে যে সমস্ত খামারি ভাইরা, তাদেরকে বিশেষ করে ছাড়ের মাধ্যমে যদি আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি। তো স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, যেহেতু আমরা আগে একটা ভিডিও করেছিলাম ছাগলের শীতের ছাগলের রক্ষণাবেক্ষণ নিয়ে, আপনি খুব সুন্দর ইনফরমেশান দিয়েছিলেন। দর্শকরা ব্যাপকভাবে আপনার ভিডিও দেখছে। স্যার, আমরা আজকে যে পয়েন্টগুলো নিয়ে বললাম, স্যার যদি আমাদের এই পয়েন্টগুলো আপনি কৃষকদের বলতেন বা আমার ইউটিউব দর্শকদের বলতেন, স্যার বিশেষ করে তারা খুব উপকৃত হতো। আচ্ছা, ধন্যবাদ জনাব স্বাধীন। গবাদি পশু পালন আমাদের দেশে একটি চিরায়ত ঐতিহ্য। বিশেষ করে গাভী পালন এবং গরু মোটাতাজাকরণ, এটা আমাদের দেশের জনগণের গ্রাম বাংলায় সবাই তাদের নিজের প্রয়োজনে করে থাকে। যে কথাটি আপনি বলেছেন যে এখন বর্তমান পর্যায়ে বর্তমান বাংলাদেশে আমাদের ইসলাম ধর্মের দুইটি উৎসব, একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি ঈদুল ফিতর। এই সময় ব্যাপক পরিমাণে এই গরুর মাংসের চাহিদা থাকে এবং আপনি আশ্বস্ত হবেন যে বিগত 7-8 বছর যাবে আমাদের বাংলাদেশে উৎপাদিত গবাদি পশু দিয়েই আমরা গরু এবং ছাগল, ভেড়া, মহিষ দিয়ে আমরা আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে যারা এটা পালন করছে তাদের ভূমিকায় মুখ্য এবং তাদের সহযোগী হিসেবে, তাদের পরামর্শদাতা হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা কাজ করে আসছে। তো যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন যে আসলে মোটাতাজাকরণ যে কথাটা প্রচার হয়েছে, এটাকে আবার একটু পরিবর্তন করে হৃষ্টপুষ্টকরণ বলা হয়। জি স্যার। ইংরেজিতে ফ্যাটেনিং বলা হয়। সবগুলো অর্থ একই, তবে মোটাতাজাকরণ কথাটা একটা প্রচলিত হওয়ার কারণ মানুষ মনে করেছে সেটাকে জোর করে মোটাতাজাকরণ করা হয় কি না, আসলে জোর করে না। আমরা মাঝে মাঝে এই প্রশিক্ষণগুলো গ্রাম পর্যায়ে দিয়ে থাকি। যেমন মোটাতাজাকরণ বলতে আমরা কি বুঝি বা হৃষ্টপুষ্টকরণ বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট বয়সের কিছু গরু কিনব এবং নির্দিষ্ট সময় তাকে সুষম খাবার দিব এবং পরিমাণ মতো সুষম খাবার দিব, দেওয়ার পরে আবার নির্দিষ্ট সময় পরে তার বিক্রি করতে হবে। এই পদ্ধতিটাকে আমরা মোটাতাজাকরণ পদ্ধতি বলে থাকি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে অনেকে মোটাতাজাকরণ ছোটো বাচ্চা জন্মগ্রহণের পরের থেকে, মানে বাছুর জন্মগ্রহণের পর থেকে 2-4-5 বছর পরে বিক্রি করলো, এটাকে মোটাতাজাকরণ আমরা বলি না। আমরা একটা প্রকল্প হিসেবে যখন নেই তখন নির্দিষ্ট বয়স, যেমন নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট খাদ্য, নির্দিষ্ট ব্যবস্থাপনা, এগুলোর দিকে লক্ষ্য রাখি। কী কী খাদ্য ব্যবহার করব, কী পরিমাণে এবং তার ধরন কেমন হবে, কোনটা লাভজনক হবে, সবগুলো খেয়াল করে আমরা করে থাকি। প্রথমে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কী জাত হবে, কী বয়স হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত জাতের সকল এডে বাছুরকেই আমরা এটা নির্ধারণ করে থাকি, কখনো কখনো বকনা নির্ধারণ করে থাকি। বয়স হচ্ছে 2 বছর হলে বেশ ভালো হয়, 2 বছর থেকে 2.5 বছর, 3 বছর, অনেকে 5 বছরটাও করে, কিন্তু 5 বছরে গিয়ে এটা গ্রোথ ভালো হয় না। 2 থেকে 2.5 বা 3 বছর বয়সে নিব। এবং সব জাত বলেছি কেন? আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের গরু প্রয়োজন। কেউ দেশি গরু পছন্দ করে, কেউ ক্রস ব্রিড পছন্দ করে, কেউ আবার একবার উন্নত জাতের গরু পছন্দ করে। সে কারণে আমরা সব জাতের গরুই বলে থাকি। তো প্রচলিত জাত কী আছে? দেশি আছে, ফ্রিজিয়ান আছে, যেটা একবার উন্নত জাতের, ফ্রিজিয়ান ক্রস আছে, তারপর শাহিওয়াল ক্রস আছে এবং শাহিওয়াল আছে। তো
তো আমি একটু পরিষ্কার করি, যে ফ্রিজিয়ান হচ্ছে যে সাদা কালো যে দুধের গরুগুলো দেখা যায়, তার পিঠের উপরে কুঁজ থাকে না, সমান থাকে, এটা ফ্রিজিয়ান। আর শাহিওয়াল হচ্ছে আমাদের দেশে এই মোটাতাজাকরণের ক্ষেত্রে বা হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য, কারণ দেখতে সুন্দর, রং সুন্দর, এবং পিঠের উপর একটি হাম্প হয় যেটাকে চুট বলি আমরা, দেখতেও সুন্দর, এবং কোরবানির বাজারে এটা অত্যন্ত পছন্দনীয়। সেই ক্ষেত্রে আমরা শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস, দেশির সাথে শাহিওয়াল ক্রস, এটা আমরা মোটাতাজাকরণ করতে বলে থাকি। তাহলে আমরা জাত পেলাম এবং বয়স পেলাম। এখন হ্যাঁ, আর সময়ের কথা বলি না, সময়, জি হ্যাঁ। জি। আমরা সাধারণত 4 থেকে 6 মাস পালন করে থাকি। ওই যে 2 বছর কেন বললাম, এর কমেও নেওয়া যায়, কিন্তু আমাদের এই কোরবানির জন্য সাধারণত 2 বছরের কম গরু কোরবানি করা যায় না। তাহলে আমি যদি আরও 4-6 মাস তাকে পালন করি, তাহলে 2.5 বছর হয়ে যাচ্ছে, আকারেও সুন্দর হচ্ছে, এবং এই বয়সী গরু মাংস সুস্বাদু হয়। তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কোন সময়, আমার বছরে 2 বার সাধারণত এটাকে ভাগ করে থাকি, 3 বারও করে থাকি। একটা হচ্ছে জানুয়ারি বা ডিসেম্বর জানুয়ারিতে, আবার জুন জুলাইতেও আমরা এটা শুরু করতে পারি। তাহলে আমরা বছরের নির্দিষ্ট সময় পরে 4 মাস 6 মাস পরে আমরা এটাকে বিক্রির জন্য উপযোগী করতে পারি। যাই হোক, গরুর আমরা বয়স পেলাম, আমরা কি ধরনের গরু এবার নিতে পারি বয়সের সঙ্গে। যদি আমরা বলি যে বয়স অনুযায়ী গরু নির্বাচন, তাহলে আমরা কি বলি যে এটা দৈহিক আকার কেমন হবে। প্রথমে বলেছি কি হৃষ্টপুষ্টকরণ বা মোটাতাজাকরণ। নিশ্চয়ই আমরা বাজার থেকে খুব নাদুস নুদুস গরু কিনবো না, তাই না? কেমন গরু আমরা কিনবো, তার বলেছি 2 থেকে 3-4 বছর বয়স পর্যন্ত। এরপরে হবে তার গায়ের আকার। অনেক গরু দেখা যায় খুব সরু লম্বা, আমরা সাধারণত বলে থাকি মোটাতাজা ওইগুলোই হয় যেটা বর্গাকৃতি হয়। আসলে একেবারে গরু তো কখনো বর্গ হয় না, বর্গাকৃতি যেটা বলা হয় এটা এরকম দরকার। গায়ের চামড়া ঢিলা ঢালা হতে হয়। তারপরে গায়ের পাঁজর দেখা যাবে, এটা খুবই স্বাভাবিক। আর যেগুলো ভালো জাতের বা মোটাতাজা হওয়ার মতো সক্ষম, সেগুলো দেখা যায় মাথা একটু চওড়া হয়, শিংগুলো একটু মোটা হতে হবে, পায়ের গিরাগুলো একটু মোটা হতে হবে। হ্যাঁ, আবার দেখা যায় যে একটু কিছু কিছু জাতের গরুর পাশ যদি আকারে খাটো হয় সেটা ভালো হয়, এরকম। আর সবচেয়ে মোদ্দা কথাটা হচ্ছে কি যে গরু কৃষকায় হবে, শুকনা হবে, তার মানে রোগাক্রান্ত নয়। এটার অর্থ কি? আমার খামারি তাকে ভালো খাদ্য দিতে পারেনি, তাই সে শুকিয়ে গেছে, কিন্তু রোগে আক্রান্ত হয়ে পাতলা পায়খানা হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে সেটা না। খাবার দিতে পারে নাই, তাই সে মোটাসোটা হয়নি। সিলেকশন করবো, তাহলে আমরা মোটামুটি গরু সিলেকশন করলাম। আমাদের সহজাত প্রবৃত্তিটা কি, বাজারে গেলে ভালো গরুর প্রতি নজরটা আসে, জি জি। এবং কিনতে গেলে মনে হয় যে সুন্দরটা কিনি। কিন্তু এখানে আমরা যদি গরু ক্রয়ের ক্ষেত্রে যদি আমরা নির্বাচনটা সঠিকভাবে না করি, তাহলে কিন্তু লাভজনক হবে না। জি জি। তো আমরা এই ধরনের গরু ক্রয় করব। তার পাশাপাশি আমি আরও একটি টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে যারা আমরা খামারি এই কাজটি করব, এই ব্যবসাটি করব, তো তাদের খেয়াল করতে হবে যে আমি টার্গেট নিয়ে কখনো কোনো হাটে যাবো না যে আজকে 20টা গরু কিনতে হবে, তা কিন্তু নয়। আমি যাব, হাট ঘুরবো, বা যেখানে গরু বিক্রি হয় সেখানে যাব, যেগুলো আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে সেগুলো আমি কিনে নিয়ে আসবো। এটা 2টো হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, সেটা নির্দিষ্ট করে টাকা যে নিয়ে গেছি কিনে নিয়েই আসতে হবে, এমন কোনো বিষয় নয়। তার এদিক থেকে আমাদের খেয়াল করতে হবে। এরপর আসি আমরা কি ধরনের খাদ্য। আচ্ছা, খাদ্যর আগে আরেকটু কথা বলি, বাসস্থানটা। বাসস্থান বলে একটু, সেটা হচ্ছে যে আসলে বাসস্থান বলতে সুনির্দিষ্ট আমি তেমন কিছু বলবো না। এটা পাকা হতে পারে, আধা পাকা হতে পারে, কাঁচা হতে পারে, কিন্তু একটি বিষয় দেখতে হবে সেটা ওই গরুর জন্য বা ওই সিজনে, মানে ওই মৌসুমে সেটা আরামদায়ক কি না। তাহলে আরামদায়ক হতে হলে ঘরটা কেমন হওয়া উচিত? উঁচু জায়গায় হতে হবে যেখানে বাতাসের চলাচল থাকে, একদিক থেকে বাতাস ঢুকে একদিকে বেরিয়ে যেতে পারে। তার গোয়াল ঘরের আশেপাশে যেন শুষ্ক থাকে, স্যাঁতস্যাঁতে না থাকে। তার ঘরটা যদি টিনের হয় তাহলে উচ্চতাটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সেখানে সরাসরি সূর্যের আলো পড়বে এবং
সেই জায়গাগুলো যেন শুকিয়ে যায়, সেই জায়গাগুলো যেন স্যাঁতস্যাঁতে না থাকে। না থাকে, এবং তার গরুর সংখ্যা এবং তার আকার অনুযায়ী পর্যাপ্ত জায়গা যেন থাকে। তো আপনার প্রশ্ন থাকতে পারে, দেখেন সারা বছর বা 6 মাস ধরেই কি ঘরের মধ্যে আটকে রাখবো, যে জায়গার কথা বলা হচ্ছে? না, এটাও ঠিক নয়। তাহলে আমাদের কি করতে হবে? রাতে থাকার জন্য বা তার খাবারের জন্য যে জায়গাগুলো আমরা নির্ধারণ করবো, সেখানে তার শরীরের আকার অনুযায়ী, সাধারণত আমরা বলে থাকি লম্বায় 5 থেকে 6 ফিট, প্রস্থে 3.5 ফিট থেকে 4 ফিট জায়গা একটা গরুর জন্য। একটা গরুর জন্য। এটা তার বসা ওঠা এবং খাওয়ার জন্য। তার সামনে খাদ্যের পাত্র থাকলো, পানির পাত্র থাকলো, সেভাবে। কিন্তু এর পাশাপাশি আমাদের খোলা জায়গা রাখতে হয়, যেখানে পাকা আমরা সাধারণত করতে বলি না, সেখানে বালি দিয়ে বা মাটি থাকবে, সেখানে সে নিজের ইচ্ছে ঘোরাফেরা করতে পারবে, অথবা বেঁধে রাখাও যেতে পারে, সেখানে রৌদ্র পাবে। এটা তার জন্য প্রাকৃতিকভাবে সে রৌদ্র পাবে এবং এটা ভালো একটি পরিবেশ তৈরি হবে। তাহলে আমাদের আবদ্ধ ঘরে ইদানিং অনেকেই রাখে, কিন্তু তার দিনের বেলা কোনো একটা সময় ছেড়ে দিতে হবে। এই হচ্ছে তার ঘরের ব্যাপারটা। পানির পাত্র, খাদ্যের পাত্র ব্যাপার একটা বলে থাকি। আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে যে তার শরীরের সমান সমান উঁচু করে আমরা খাবারের পাত্র বা ম্যানজার বলি, ম্যানজারটা তৈরি করতাম। আসলে আধুনিক বিজ্ঞান বলে যে গরুর খাবারের জন্য আর এই উঁচু আকারের ম্যানজার বা খাদ্যের পাত্র না করাটাই বাঞ্ছনীয়। তার সে যেমন প্রকৃতিতে নিচের থেকে মাটি থেকে ঘাস সংগ্রহ করে, ঠিক ওই লেভেলে, পায়ের লেভেলে তার খাদ্যের পাত্রগুলো রাখতে হবে, নিচু করতে হবে। নিচু করতে হবে, জি, যেন তার মাথাটা পুরো নিচু করে সে খাবারটা খেয়ে নেয়। আরেকটি কথা এর পাশাপাশি, এখানে এমন হতে পারে যে পাত্র না তৈরি করে সে লম্বা যদি ফ্লোর থাকে, খাদ্যটা বাইরে চলে না যায়, সেখানেও দেওয়া যেতে পারে। জি। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের গ্রামীণ পর্যায়ে অনেকে করে খাদ্য এবং পানি একসঙ্গে মিশিয়ে দেয়। এটাও আদৌ ভাবে তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি নয়। তার খাদ্য আলাদা এবং খাদ্যের পরে পানি আলাদা। পানি আলাদা। মজার ব্যাপার হচ্ছে এখানে যে আধুনিক বিজ্ঞান বলে এখন, সেটা হচ্ছে যে তার পাশেই পানির পাত্র না রাখা, একটু দূরে তার জন্য আলাদা পানির পাত্র রাখতে হবে, সেখানে হেঁটে গিয়ে পানি খেয়ে আসবে। পানি খেয়ে আসবে। সেটা যদি উন্মুক্ত জায়গায় হয় আরও বেশি ভালো হয়, এটা বর্তমান বিজ্ঞান বলে। কিন্তু আমরা আগে কি করতাম, খাবার শেষ হয়ে গেলে সেই পাত্রে চাড়ি হোক ম্যানজার হোক, সেখানে পানি দিয়ে দিতাম। তবে পানিটা হতে হবে সুপেয় এবং পানযোগ্য নিরাপদ পানি। যদি আমরা মনে করি গবাদি পশুর জন্য যে কোনো পানি হলে চলবে, তা না। আমি যে পানিটা খাবো তার জন্য সেই পানিটা বন্ধ করতে হবে। আচ্ছা, তাহলে এই পানির পাত্রের অবস্থান বললাম, আমি পানি সরবরাহের কথা বললাম। আসিবার খাদ্যের ক্ষেত্রে। খাদ্যের ক্ষেত্রে যদি আমরা বলি যে 2 ধরনের খাদ্য আমরা এই গবাদি পশুর জন্য নির্বাচন করে থাকি। একটা হচ্ছে দানাদার জাতীয় খাদ্য, আর একটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্য। আমাকে ঘুরিয়ে বলা উচিত, আঁশ জাতীয় খাদ্য এবং দানাদার জাতীয় খাদ্য। কেন বললাম? গরু, মহিষ, ভেড়া, ছাগল এরা হচ্ছে তৃণভোজী প্রাণী। আমাদের একটু মনে রাখতে হবে, তৃণভোজী প্রাণী। তৃণভোজী মানে তার প্রধান খাদ্য হচ্ছে তৃণ, ঘাস, লতা, পাতা, মৌসুমী সবজি যা আছে তৃণ, সেগুলো আমাদের সবুজ ঘাস, লতা, পাতা, খড়, এগুলো প্রধান খাদ্য। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকেই দানাদার খাদ্যের প্রতি এত বেশি ঝুঁকে গেছি যে খামারিরা এসেই বলে যে স্যার এখন লাভজনক হচ্ছে না। তাহলে আমাদের খাদ্য নির্বাচনের ক্ষেত্রে সঠিক হতে হবে যে গরুর প্রধান খাদ্য তৃণ, এবং তৃণের মধ্যে হচ্ছে সবুজ ঘাস সবচেয়ে বেশি স্বাস্থ্যোপযোগী এবং সেখান থেকে বেশি পরিমাণে পুষ্টি পেয়ে থাকে। তাহলে আমরা যে বলেছি আঁশ জাতীয় খাদ্য, দানাদার জাতীয় খাদ্য। তাহলে আঁশ জাতীয় খাদ্যের মধ্যে আমরা পেলাম কি কি? আমাদের ঘাস। আপনারা জানেন যে আগে শুধুমাত্র প্রাকৃতিকভাবে প্রাপ্ত ঘাস আমরা গরুকে দিয়ে থাকতাম বা মোটা তাজাকরণ হোক গাভীকে। এখন এটা উন্নত জাতের চাষ করা ঘাস আমরা দিতে বলি। তার প্রথমত কারণ হচ্ছে যে আমাদের বাথান যেটাকে বলি না, চড়ানো হয়। জি জি। আমাদের এই অঞ্চলে কি বলা হয় জানো? বিল, তারপরে ফেলে রাখা জমি, এগুলো তো এখন নেই। কোথাও কোথাও এই অঞ্চলে কি করেছে, ঘের করেছে, আর বেশিরভাগ তো চাষাবাদের মধ্যে থাকে। সে কারণে আমাদের নিজস্ব জায়গায় চাষ করা ঘাস, উন্নত জাতের ঘাস আমাদেরকে দিতে হবে। এবং সেটা শুধু ওই জায়গার অভাব তাও নয়, এই ঘাসের পুষ্টিমান আমাদের দুর্বা ঘাস বা আমাদের প্রকৃতিতে পাওয়া ঘাসের চেয়ে আর অনেক বেশি। আপনারা শুনলে অবাক হবেন যে পাকচং, নেপিয়ার আপনার নাম শুনেছেন। জি জি।
এবং এটা হচ্ছে উঁচু জায়গায় শুকনো জায়গা ঘাস, ভুট্টা। আর নিচু জায়গায় আমরা বলে থাকি জার্মান, পাড়া, এগুলো। এগুলোর মান এতই ভালো যে আমরা বলি যে গবাদি পশুর মাংস উৎপাদনের জন্য দরকার আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। এই ঘাসে 17 থেকে 18%, শতকরা 17 থেকে 18% এই প্রোটিন বা আমিষ থাকে। এটা 17 থেকে 18 18%, যেটা আসলে অত্যন্ত প্রয়োজন। জি জি। সে কারণে আমরা বলছি যে আপনারা ঘাস তৈরি করেন এবং দানাদার খাদ্যের উপর নির্ভরতা কমিয়ে ফেলেন, তাহলে লাভজনক পর্যায়ে এই খামারিরা মোটা তাজাকরণ করতে পারবে, সহ সব দুধের খামারিরা লাভবান হবে। কিন্তু আমরা দানাদার জাতীয় খাদ্যের যে অনুপাতটা সেটা আমরা বলে থাকি, কিছু হলেও দেওয়া প্রয়োজন বা দিই। তাহলে আমরা আসি দানাদার জাতীয় খাদ্য কি কি। সবাই আমরা জানি যে গরুর দানাদার জাতীয় খাদ্য হচ্ছে কুড়া, ভুসি, ভুট্টা ভাঙা, গম ভাঙা, বিভিন্ন তেল জাতীয় শস্যের খৈল, যেমন তিলের খৈল, সরিষার খৈল, নারকেল খৈল, সয়াবিন খৈল, এগুলো। সঙ্গে বিভিন্ন ধরনের ডালের ভুসি, বিশেষ করে আমাদের মুগ, মুসুরি, খেসারি, এগুলো ভুসি সহ ডালও আমরা দিয়ে থাকি। তার সাথে আমরা আবার আরও কিছু দিয়ে থাকি কি, বিভিন্ন ধরনের মিনারেলস, খনিজ যেটাকে বলা হয়, এবং ভিটামিন মিশিয়ে দিয়ে থাকি। তো এগুলো মিশিয়ে আমরা একটা দানাদার খাদ্য তৈরি করতে হয়। তো এই দানাদার খাদ্য আমাদের মানুষ, মানে যারা খামারিরা, তারা ভুল করে, যার যেটা প্রাপ্যতা আছে সেটার উপর ভিত্তি করে সে খাবার দেয়, কোনো আনুপাতিক হারে দেয় না। যার খৈল বেশি আছে সে খৈল বেশি দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটি অনুপাত নির্ধারণ করতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাকে আজকে সুনির্দিষ্টভাবে এটার অনুপাতটা আমি আপনাকে লিখেও দেওয়া হচ্ছে না, বা এটা আপনাকে বলছি না, আপনাদেরকে জানাচ্ছি না। আপনার সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আপনারা যাবেন, সেখানে ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। কেন আমি এটা বললাম, যে আপনার এলাকায় প্রাপ্যতা অনুযায়ী আপনি খাদ্য তৈরি করবেন। আমি আপনাকে রেশিও লিখে দিলাম যে 100 কেজির খাদ্য তৈরি করবেন, তার মধ্যে ভুট্টা থাকবে, গম থাকবে, সয়াবিন খৈল থাকবে। দেখা গেল যে আপনার এলাকাতে ওই সময় গমের দাম কম বা ভুট্টার দাম কম, সয়াবিন দাম বেশি, তিলের খৈল কমে পাওয়া যাচ্ছে। তো প্রাপ্যতা অনুযায়ী উনি আপনাকে একটি অনুপাতিক হারে 100 কেজির একটি ফর্মুলা দিয়ে দিবেন, এবং বয়স অনুপাতেও। তো সেই ক্ষেত্রে বয়স এবং ওজন অনুসারে আপনি এই খাদ্যগুলো দিবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে এলাকায় কিছু কিছু খাদ্য বা কিছু কিছু উপকরণ পাওয়া যায়। যেমন আমরা অনেকেই জানি না যে ধনচে পাতা অত্যন্ত উপাদেয় একটি খাবার, ধনচের বিচি অত্যন্ত উপাদেয় একটা খাবার। এখানে এটা লিগুমিনাস ফুড বলা হয়। এর মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। তো আমাদের অনেক এলাকায় আছে খাওয়ায়, অনেক এলাকায় আছে খাওয়ায় না। তো আপনার এলাকায় যে ধনচের বীজ পাওয়া যায়, বিচি পাওয়া যায়, সেটাও খাদ্যের তালিকাভুক্ত করা যেতে পারে, ধনচের পাতাটাও করা যেতে পারে। তো এই যেটা বলছি যে সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে প্রাপ্ত খাদ্যের উপর নির্ভর করে আমরা দানাদার জাতীয় খাদ্যগুলো প্রস্তুত করব, এবং তার শরীরের ওজন অনুযায়ী আমরা দিয়ে থাকব। দর্শক শ্রোতাবৃন্দ, এই যে ওজন অনুযায়ী খাদ্য দেওয়ার কথা বলেছি, আমরা কিন্তু চিন্তা করি না যে আমরা মানুষ যারা, তারা নিজে ইচ্ছে করে আমার খাদ্য গ্রহণ করে থাকি, নিজের ইচ্ছে নিতে পারি। আমার গবাদি পশুটা হয় বেঁধে রাখা হয়, না হয় কোনো ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়। তার ইচ্ছে হলে তার খাদ্য গ্রহণ করার কোনো সুযোগ নেই। তাই তাকে যে খাবারটুকু আমরা দিব সেটাই সে খেয়ে নিই। সেই ক্ষেত্রে পরিমাণ বেশি হলেও অনেক সময় খেয়ে নেয়, আর কম হলে তার অপুষ্টিতে ভোগে। তাহলে তার শরীরের ওজন অনুযায়ী আপনার খুব সহজ একটা থাম রুল যেটাকে বলি আমরা, যে শরীরের ওজন 100 কেজি ওজনের একটি যদি হৃষ্টপুষ্টকরণের গরু হয়, সেটাকে সাধারণত আমরা বলে থাকি 2 থেকে 2.5 কেজি শুকনো খড়, 4 থেকে 5 কেজি কাঁচা ঘাস, 1.5 থেকে 2 কেজি দানাদার খাদ্য। এটা একটা থাম রুল বলে থাকি। এটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি শুকনো খড় কমিয়ে দেবো, কাঁচা ঘাস বেশি দেবো, বেস্ট, শুকনো খড়টা কম দিলেন। আবার যদি মনে করেন যে না, আমি দানাদারটা আরও একটু কমিয়ে দিয়ে কাঁচা ঘাস আরও বাড়িয়ে দেবো, সেটা দিতে পারবেন। তবে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এখানে একটা থাম রুল আমি বলি
সেটা হচ্ছে উন্নত জাতের যদি ঘাস আমরা ব্যবহার করি, 1 কেজি দানাদার খাদ্যের মধ্যে যে পুষ্টিগুলো থাকে, যে গুণাগুণগুলো থাকে, সেখানে দেখা যায় 6 থেকে 7 কেজি কাঁচা ঘাসের মধ্যে সেটা সম্পূর্ণটা পাওয়া যায়। আরও অতিরিক্ত কি পাওয়া যায়? ভিটামিন মিনারেল, যেটা আমরা বলেছি একটু আগে যে বাজার থেকে তৈরিকৃত ভিটামিন মিশানো হয়, সেগুলো কাঁচা ঘাসের মধ্যে পাওয়া যায়। তাহলে কাঁচা ঘাসের মধ্যে পাচ্ছি, এখানে আমি আমার খাদ্যের অনুপাতগুলো নিজে নির্ধারণ করতে পারবো যদি আমি ভালো খামারি হই। তাহলে খড়, দানাদার খাদ্য এবং কাঁচা ঘাস আমরা নিজেরাই নির্ধারণ করব কোনটা কতটুকু দিব। তার পাশাপাশি এই সত্যটাকে মেনে নিতে হবে যে দানাদার খাদ্য যদি বাড়িয়ে দেই, যে কারণেই হোক না কেন, আমার উৎপাদন খরচ বেড়ে যাবে। আপনারা সবাই জানেন বোধহয় এখন 70-80 টাকা কেজি 1 কেজি দানাদার খাদ্যের দাম। আর আপনি যদি ঘাস নিজে চাষ করেন, আপনার কেজি প্রতি হতে দেখা যায় 8 আনা 50 পয়সা বা 1 টাকা খরচ পড়বে। আপনি যদি কিনতে যান, অনেক জায়গায় আমাদের শহরে ঘাস বিক্রি হয়, অথবা আপনার যদি কন্ট্রাক্ট খামারি থাকে যে ঘাস উৎপাদন করে আপনার কাছে বিক্রি করে, আপনার জায়গা নেই, এটাও করা যেতে পারে। সেখানে দেখা যায় যে আপনি 2 টাকা করে হয়তো কেজিতে আপনি কিনতে পারেন। তাহলে 10 কেজি ঘাস কিনতে গেলে লাগবে 20 টাকা, আর 1 কেজি খাবারের দাম 70 টাকা থেকে 70 টাকা লাগছে। এবং 10 কেজি আমার 7 থেকে 8 কেজি খাবারের মধ্যে 1 কেজি গুণাগুণ আমরা পেয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, এই দিকে খেয়াল রাখলে আমাদের এটা লাভজনক হবে। তো সময় দর্শক, স্যারের কাছে গুরুত্বপূর্ণ আমরা ইনফরমেশন পেলাম। স্যারের কাছে বিশেষ করে আমরা আজকে যেটা জানতে পারলাম, বিশেষ করে আমরা এলাকা ভেদে অর্থাৎ খাদ্যের দাম যে ওঠানামা করে, বিশেষ করে এইটা আমরা যদি হিসাব করে না করি, তাহলে সেক্ষেত্রে আমরা গরু লালন পালন করে আমরা লজার হব। এই জন্য এটা আমাদের সবচেয়ে বেশি আমাদের খেয়াল করতে হবে। এবং সেই সাথে বিশেষ করে গরু যখন বাজার থেকে ক্রয় করতে হবে, গরু একবারেই যেমন 10টা গরু কিনতে হবে এমনটা নয়। আমি বাজারে যে পছন্দসই, অর্থাৎ স্যার যেটা বললেন যে চামড়া একটু ঢেলাঢেলো হবে, হাড্ডিগুলো মোটা হবে এবং নাকে একটু ভেজা ভেজা থাকবে, যাতে সুস্থ গরু হয় আর কি। এটা যদি আমরা গরুর যদি জাত আমরা নির্ণয় করতে পারি, এবং আমরা যদি তার বাসস্থানে বিশেষ করে আলো বাতাসের পর্যাপ্ত জায়গা থাকতে হবে। ছাড় গরুর একটা মাপের কথা বললেন যে কতটুকু জায়গায় লম্বায় কতটুকু হবে, পোস্ত কতটুকু হবে। আমরা এতদিন জানতাম যে খাবার একসাথে মাখায় দিয়ে জাপ বানায় খাওয়ালে মানে গরুর স্বাস্থ্য ভালো হয়। স্যার সেটা আমাদের ভুল প্রমাণ করলেন। স্যার বললেন যে শুকনো খাবার খাওয়াতে হবে এবং গরু ওখান থেকে একটু দূরে যে পানিটা খাবে। তা বন্ধুরা, আমরা যদি এইগুলো আমরা যদি মেনটেন করতে পারি, এই ভিডিওটা যদি আমরা দেখি এবং প্রতিটা পয়েন্ট আউট করে যদি আমরা গরু চাষ করি, আমি মনে করি আপনারা যারা গরু চাষ করছেন, বিশেষ করে খামারি ভাইরা বা একজন বাড়িওয়ালা 1টা বা 2টো গরু রাখে একজন কৃষক, সবাই লাভবান হবেন। তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।